আজকে এই ভিডিওটিতে জনসংখ্যার উপর পরিব্রাজনের প্রভাব সম্পর্কে আলোচনা করব। সবার আগে এই পরিব্রাজন বলতে ঠিক কী বোঝায় সেটা আমাদেরকে জানতে হবে। তো পরিব্রাজনের সংজ্ঞায় যেটা বলা হয় যে কোনো স্থানে বহুদিন বা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে মানুষের স্থান থেকে স্থানান্তরে বিচরণ বা বিচরণের প্রক্রিয়াকে পরিব্রাজন বা প্রব্রজন বা পরিযান বা প্রচরণশীলতা বলা হয়ে থাকে। অর্থাৎ মানুষ যখন এক জায়গা থেকে আরেক জায়গাতে বসবাসের উদ্দেশ্যে, বিশেষ করে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যখন স্থানান্তরণ করে, বিচরণ করে, তখন তাকে বলা হয়ে থাকে, মানুষের সেই কাজকে বা মানুষের সেই স্থানান্তরণের প্রক্রিয়াটিকে বলা হয়ে থাকে পরিব্রাজন। এবারে এই যে পরিব্রাজন হয়, এই পরিব্রাজন কতগুলো ভাগে বিভক্ত, অর্থাৎ পরিব্রাজনের যে প্রকারভেদগুলো আছে সেই প্রকারভেদগুলো আমাদেরকে জানতে হবে। তো দেখো এইখানেতে এই যে পরিব্রাজন হয়, এই পরিব্রাজনকে প্রধানত চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমটি হচ্ছে এই যে প্রেরণার বিচারেতে, তারপর স্থায়িত্বের বিচারে, তারপর দূরত্বের বিচারে, তারপর রাষ্ট্রীয় সীমানার বিচারে। এবং এই চারটে যে প্রধান যে ভাগ রয়েছে, এই চারটে পরিব্রাজনের ভাগকেও আবার উপভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন দেখো এই যে প্রেরণার বিচারেতে যেমন অর্থনৈতিক পরিব্রাজন, সামাজিক পরিব্রাজন, তারপর স্থায়িত্বের বিচারেতে স্থায়ী পরিব্রাজন, অস্থায়ী পরিব্রাজন, দূরত্বের বিচারেতে স্বল্প দূরত্ব, মধ্যম দূরত্ব, অধিক দূরত্ব, আর রাষ্ট্রীয় সীমানার বিচারেতে দেখো অভ্যন্তরীণ পরিব্রাজন আর আন্তর্জাতিক পরিব্রাজন। তো এই কতগুলো ভাগেতে পরিব্রাজন বিভক্ত। এবারেতে আমাদেরকে পরিব্রাজনের পুরো বিষয়টা বুঝতে গেলে আমাদেরকে এই যে ভাগগুলো আছে পরিব্রাজনের, সেই ভাগগুলোকেও আমাদেরকে জানতে হবে। এবারেতে আমরা সেই ভাগগুলোকে জেনে নেব যে পরিব্রাজনের যে যে কতগুলো ভাগে বিভক্ত এবং সেই সম্পর্কে। তো দেখো প্রথমে আসি হচ্ছে যে প্রেরণার বিচারেতে এই যে পরিব্রাজন, এটা সম্পর্কে। তো প্রেরণার বিচারেতে পরিব্রাজন হচ্ছে দুরকমভাবে বিভক্ত। একটা হচ্ছে অর্থনৈতিক আর একটা হচ্ছে সামাজিক। তো অর্থনৈতিক পরিব্রাজন কাকে বলে, যে বিভিন্ন অর্থনৈতিক কারণে যখন স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে মানুষ যখন পরিব্রাজন করে, মানে এক স্থান থেকে আর এক স্থানে চলে যায়, তখন তাকে অর্থনৈতিক পরিব্রাজন বলে। আর এই পরিব্রাজনের প্রধান কারণই হচ্ছে এই চাকরি বা কর্মসংস্থান, অর্থাৎ চাকরি পাওয়া বা কর্মসংস্থানের আশায় যখন মানুষ এক স্থান থেকে আর এক স্থানে যখন গমনাগমন করে বা চলে যায়, তখন সেই ধরনের পরিব্রাজনকে বলা হয়ে থাকে এই অর্থনৈতিক পরিব্রাজন। আর একটি যেটা রয়েছে এর মধ্যেই, সেটা হচ্ছে সামাজিক পরিব্রাজন। তো কাকে বলে দেখো, এই যে বিভিন্ন সামাজিক কারণে মানুষ স্থায়ী বা অস্থায়ীভাবে যে পরিব্রাজন করে তাকে সামাজিক পরিব্রাজন বলে। আর এই পরিব্রাজনের প্রধান যে কারণ হচ্ছে সেটা হচ্ছে বিবাহ। বিবাহ হলে বিশেষ করে মেয়েরা এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়। তো বিবাহ একটি সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমেতে এই পরিব্রাজন হয়ে থাকে, বিশেষ করে মেয়েদের। তারপর দেখো ধর্মীয় স্বাধীনতার অভাব, এটাও একটা কারণ। যে দেখো তুমি যে জায়গাতে থাকো সেইখানেতে তুমি স্বাধীনভাবে তোমার ধর্মীয় যে আচার আচরণ বা ধর্মীয় যে তোমার কাজকর্মগুলো আছে সেগুলো তুমি করতে পারছো না, তখন তুমি কি করবে, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সেক্ষেত্রে মানুষ কি করে, যে এই ধর্মীয় স্বাধীনতা স্বাধীনভাবে ধর্মাচরণ করার জন্য এক জায়গা থেকে আর এক জায়গাতে চলে যায়। তো সেটাও একটা। আর একটা রয়েছে সরকারি দমন নীতি। তো অনেক জায়গাতে দেখো যে সরকারি বিভিন্ন রকম যে সমস্ত নিয়ম নীতি বা আইন কানুনগুলো থাকে সেগুলোর মাধ্যমেতে মানুষের যে যে মৌলিক যে অধিকারগুলো থাকে সেগুলোকে দমন করা হয়। তো সেক্ষেত্রেও মানুষ সেগুলো থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এক জায়গা থেকে আরেক জায়গাতে পরিব্রাজন করে থাকে, চলে যায় মানুষ। এরপরেতে আসি দেখো হচ্ছে স্থায়ী পরিব্রাজন। স্থায়িত্বের বিচারেতে যে পরিব্রাজন করে থাকে, তো এটা দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। তো স্থায়ীভাবে যে পরিব্রাজন হয় সেটা দেখো যে এই যে পরিব্রাজনকারী স্থানান্তরে গিয়ে স্থায়ীভাবে বসবাস করলে তাকে স্থায়ী পরিব্রাজন বলে। যেমন দেখো এই দেশভাগের ফলেতে পূর্ববঙ্গের বহু হিন্দু ভারতে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে চলে আসে। অর্থাৎ কিনা যখন
এক জায়গা থেকে আর এক জায়গাতে মানুষ যখন একদম মনস্থির করে ফেলে যে আমি যদি এই এ স্থান থেকে যদি আমি বি স্থানেতে যদি আমি যাই, তো আমি এই যে বি স্থানেতে গেলাম, এই বি স্থানেতে আমি স্থায়ীভাবে বসবাস করব, আমি আর কোনোদিনই আর এই এ স্থানেতে আর ফিরবো না। তো সেই ধরনের যে পরিব্রাজন হয় সেই পরিব্রাজনকে স্থায়ী পরিব্রাজন বলা হয়ে থাকে। যেমন এই দেশভাগের ফলেতে যেরকম বহু হিন্দুরা মানে পূর্ববঙ্গ থেকে মানে বাংলাদেশ থেকে আমাদের ভারতবর্ষেতে চলে আসে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে। তারপর দেখো রয়েছে এই যে অস্থায়ী যে পরিব্রাজন, এর সম্পূর্ণ বিপরীত যেটা, সেখানে দেখো যে অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এই স্থানান্তরে গমন করলে একে অস্থায়ী পরিব্রাজন বলে। আর পরিব্রাজনকারী এই চাকুরি, ব্যবসা, শিক্ষালাভ প্রভৃতি উদ্দেশ্যে সাধারণত কিছু কালের জন্য স্থানান্তরে যায়, অবশেষে চাকরি, ব্যবসা বা শিক্ষা শেষে নিজ বাসগৃহে ফিরে আসে। অর্থাৎ দেখো যে আমি যখন এই এ স্থান থেকে যখন আমি এই বি স্থানেতে যখন যাচ্ছি, আমার উদ্দেশ্য থাকছে নয় চাকরি করব, চাকরি করা, না হলে ব্যবসা বাণিজ্য করা, না হলে শিক্ষা লাভ করা। তো কি হয়, যখন আমি এই এ স্থান থেকে যখন আমি বি স্থানেতে চলে গেলাম, তখন কি হচ্ছে, আমার এই যে যে কাজের উদ্দেশ্যে আমি গেলাম সেই কাজটা যখন আমার হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তখন আমি কি করব, আমি আবার আমার যে গন্তব্য যেটা এ স্থানেতে আমি আবার ফিরে আসব। তো এক্ষেত্রে আমি কিন্তু বি স্থানেতে পার্মানেন্টলি আর বসবাস করছি না, যেটা আমরা স্থায়ী পরিব্রাজনের ক্ষেত্রে দেখলাম যে বি স্থানেতে মানে এ স্থান থেকে যখন আমি এই বি স্থানেতে যখন আমি চলে যাচ্ছি, আমি আর কখনোই এই এ স্থানেতে আমি আর ফিরছি না, এ স্থানেতে আর আসছিই না তখন। তো এই ধরনের যে পরিব্রাজন সেটা হচ্ছে স্থায়ী পরিব্রাজন। কিন্তু যখন দেখা যায় যে আমি যদি এই এ স্থান থেকে যদি বি স্থানেতে আমি যাই, যে কাজের জন্য আমি এই বি স্থানেতে গেলাম, এই কাজটি শেষ করার পরেতে আমি আবার চলে আসলাম এ স্থানেতে। তো এই ধরনের যে পরিব্রাজন হয় সেই পরিব্রাজনকে অস্থায়ী পরিব্রাজন বলা হয়ে থাকে। তো বিশেষত এই ধরনের পরিব্রাজন এই চাকুরি, ব্যবসা বা শিক্ষা লাভের জন্যে করে থাকে। এবার দেখো দূরত্বের বিচারেতে যে পরিব্রাজন হয় সেই পরিব্রাজনকে প্রধান তিনটি ভাগে ভাগ করা হয়: স্বল্প দূরত্ব, মধ্যম দূরত্ব আর অধিক দূরত্ব। তো প্রথমে আসি হচ্ছে স্বল্প দূরত্বের পরিব্রাজন। তো পরিব্রাজন যখন স্বল্প দূরত্বের মধ্যে সংগঠিত হয় তখন তাকে স্বল্প দূরত্বের পরিব্রাজন বলে। যেমন দেখো যে জেলার মধ্যে মানে একটা জেলা থেকে আর একটা জেলা মধ্যে বা একটা গ্রাম থেকে শহরের মধ্যে এই ধরনের যে পরিব্রাজন যেগুলো হয়ে থাকে সেগুলোকে স্বল্প দূরত্বের পরিব্রাজন বলা হয়ে থাকে। তারপর দেখো মধ্যম দূরত্বের মধ্যে কি হচ্ছে, দেখো যে যখন দুটি রাজ্যের মধ্যে মানে একই রাজ্যের দুটি দূরবর্তী জেলা অথবা প্রতিবেশী রাজ্যগুলোর মধ্যে যখন পরিব্রাজন হয় তখন এটাকে স্বল্প দূরত্বের পরিব্রাজন বলে। যেমন ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গে প্রায়শই মধ্যম দূরত্বের পরিব্রাজন ঘটছে। যেমন দেখো যদি কেউ পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডতে যায়, বিহারেতে যায় বা ভারতের অন্য কোনো রাজ্যতে যখন যাবে বা তাদের রাজ্য থেকে আমাদের রাজ্যে যখন কেউ আসবে তখন সেটা মধ্যম দূরত্বের হয়ে থাকে। আর অধিক দূরত্বের পরিব্রাজন যেগুলো হয় যে দূরবর্তী রাজ্যগুলির মধ্যে অথবা দেশ থেকে দেশান্তরে যখন পরিব্রাজন করে তখন সেটা অধিক দূরত্বের পরিব্রাজন হয়ে থাকে। যেমন দেখো যে চেন্নাই, তিরুবনন্তপুরম প্রভৃতি স্থান থেকে দিল্লি, ভারত থেকে ইংল্যান্ডে, আমেরিকা যুক্তরাষ্ট্রে যখন গমন করে মানুষ, তখন সেটাকে বলা হয় হচ্ছে অধিক দূরত্বের পরিব্রাজন। মানে দূরত্বটা যখন অনেকটা হয়ে যায়, এটা একটা দেশের মধ্যেও হতে পারে। যেরকম দেখো যে এই যে যদি এই চেন্নাই বা তিরুবনন্তপুরম থেকে দিল্লিতে মানে একদম দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে যদি কেউ যায় তখন সেটা দূরত্বটা অনেকটাই হয়ে যাচ্ছে, তখন সেটা অধিক দূরত্ব হবে। বা যদি কোনো দেশ থেকে দেশান্তরে যদি কেউ যায়, ধরো ইংল্যান্ড থেকে কেউ আমেরিকায় গেল বা আমেরিকা থেকে ইংল্যান্ডে গেল বা ভারত থেকে কেউ ইংল্যান্ড আমেরিকায় গেল বা সে দেশ থেকে কেউ এলো, তো এই ধরনের যে পরিব্রাজন যেগুলো করে মানুষ সেগুলো হচ্ছে অধিক দূরত্বের পরিব্রাজন। এরপরে দেখো যেটা রয়েছে রাষ্ট্রীয় সীমার ভিত্তিতে যে পরিব্রাজন করা হয়ে থাকে, এইটা খুব ইম্পর্টেন্ট। তো এই যে পরিব্রাজন যেটা আছে, এই পরিব্রাজন প্রধানত দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে আন্তর্জাতিক। তো প্রথমেতে আমরা অভ্যন্তরীণ পরিব্রাজনের ব্যাপারটা বুঝে নিই। তো দেখো যে একই দেশের অন্তর্ভুক্ত, এটা খেয়াল রাখবে যখন এই যে সীমানার ভিত্তিতে যখন পরিব্রাজন যেটা হচ্ছে, যদি একই দেশের মধ্যে অন্তর্ভুক্ত বিভিন্ন অঞ্চলের মধ্যে যখন স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যখন জনসংখ্যার স্থানান্তরণ ঘটে তখন তাকে অভ্যন্তরীণ পরিব্রাজন বলে। আর এইরূপ পরিব্রাজন রাষ্ট্র সীমার মধ্যেই মানে একটা দেশের মধ্যেই এই ধরনের পরিব্রাজন হয়, দেশের বাইরে হবে না।
আর এটি এক এক রাজ্য থেকে অপর রাজ্যে অথবা এক রাজ্যের বিভিন্ন জেলা অথবা জেলার মধ্যে বা গ্রাম থেকে শহরে বা শহর থেকে শহরে বা গ্রামেতে সংগঠিত হয়ে থাকে। যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন, সেটা একটা দেশের অভ্যন্তরের মধ্যেই হবে। ভারতবর্ষের যদি ধরা হয়, তাহলে ভারতবর্ষের মধ্যে মানুষ যে কোনো রাজ্য, যে কোনো রাজ্যের যে কোনো জেলা বা শহরে যদি যাতায়াত করে, তাহলে সেটাকে এই অভ্যন্তরীণ পরিব্রাজনের মধ্যে ধরা হবে। এবার দেখো, আন্তর্জাতিক যে পরিব্রাজন হয়, এটা রাষ্ট্রসীমার বাইরে হবে, মানে একটা দেশ থেকে আর একটা দেশ, মানে দেখো যে এই যে আর্থসামাজিক ও রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের প্রভাবে জনসাধারণ কোনো একটি অংশ এক দেশ থেকে অন্য দেশে, এইটা মনে রাখবে, এক দেশ থেকে অন্য দেশে বা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে শিল্প, কর্মসংস্থান, আশ্রয় নেওয়ার উদ্দেশ্যে চলে যায় ও দীর্ঘমেয়াদীভাবে বসবাস করে, তাকে এই আন্তর্জাতিক পরিব্রাজন বা ইন্টারন্যাশনাল মাইগ্রেশন বলা হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে রাষ্ট্রসীমা পেরিয়ে যে কোনো দেশের, মানে ভারতবর্ষ থেকে যদি কোনো মানুষ ইংল্যান্ডে চলে যায়, তাহলে সেটা আন্তর্জাতিক পরিব্রাজনকে বোঝাবে। আর মূলত এই ধরনের যে পরিব্রাজন হয়, সেগুলো হচ্ছে শিল্প জাত কাজকর্ম করার জন্য হোক বা শিল্প সংক্রান্ত কোনো কারণে হতে পারে, বিশেষত কর্মসংস্থান একটা বড় কারণ। আর আশ্রয় নেওয়ার জন্যে হচ্ছে মানুষ এক দেশ থেকে আর এক দেশেতে এরমভাবে পরিব্রাজন করে থাকে। তো মনে রাখবে, যখন দেশের সীমানা পেরিয়ে একটা দেশ থেকে আর একটা দেশে যখন পরিব্রাজন করে মানুষ চলে যায়, তখন সেটা আন্তর্জাতিক পরিব্রাজনের মধ্যে পড়ে। আর দেশের মধ্যেতে মানুষ যখন এক রাজ্য থেকে আর এক রাজ্য বা এক জেলা থেকে আর এক জেলায়, গ্রাম থেকে শহরে ইত্যাদি যখন করে, তখন মানে পরিব্রাজন যখন করে, তখন সেটা অভ্যন্তরীণ পরিব্রাজন বলে। এবার দেখো, অভ্যন্তরীণ যে পরিব্রাজন হয়, এই অভ্যন্তরীণ পরিব্রাজনের কতগুলি, মানে 4টি প্রধান ভাগ আছে। প্রথমটা হচ্ছে গ্রাম থেকে শহরে পরিব্রাজন। আর এই পরিব্রাজনের মধ্যে কি হয় না, দেশের কোনো গ্রাম থেকে একটা শহরের দিকে মানুষ পরিব্রাজন করবে, চলে যায়। তো কি কারণে দেয়া হয়ে থাকে, দেখো, মূলত যে শহরে কর্মসংস্থানের অধিক সুযোগ, কাজের জন্যে, শহরের উন্নততর জীবনযাত্রা, সেটার জন্য যেতে পারে। আর উচ্চশিক্ষা এবং উচ্চ মজুরি, মানে কর্মসংস্থান তো একটা ব্যাপার থাকছে, এবং কাজের মজুরি যদি বেশি হয়, মানে কাজ করলে যদি বেশি পারিশ্রমিক পাওয়া যায়, সেই আশায় গ্রাম থেকে মানুষ কিন্তু শহরের দিকে পরিব্রাজন করে থাকে। আর এটা ছাড়াও এই উন্নততর শহরে জীবনযাপন এর প্রতি একটা বড় আকর্ষণ থাকে গ্রাম্য মানুষদের। আর শিক্ষা, উচ্চশিক্ষা, কারণ শহরেতে যে সমস্ত উচ্চতর যেসব শিক্ষা কেন্দ্র রয়েছে, তা থেকে উচ্চশিক্ষা লাভের আশাতে মানুষ কিন্তু গ্রাম থেকে শহরে পরিব্রাজন করে থাকে। আবার দেখো কি হয় আর এক ধরনের, সেটা হচ্ছে গ্রাম থেকে গ্রামে, মানে এক গ্রাম থেকে আর এক গ্রামেতে পরিব্রাজন মানুষ করে থাকে। এবং এই ধরনের পরিব্রাজনের পিছনেতে যে কারণগুলো থাকে, সেটা হচ্ছে বিবাহ। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা খুব দেখা যায়, যে মেয়েদের এক গ্রাম থেকে আর এক গ্রামেতে বিয়ে হলো, তখন তারা চলে গেল, তখন এটা কিন্তু এই অভ্যন্তরীণ পরিব্রাজনের মধ্যে পড়বে। তারপর দেখো, রাজনৈতিক অস্থিরতার কারণেতেও মানুষ এক গ্রাম থেকে আর এক গ্রামে চলে যায়। বন্যা একটা কারণ আছে, প্রাকৃতিক দুর্যোগের কারণেতেও এক গ্রাম থেকে আর এক গ্রামেতে মানুষ পরিব্রাজন করে থাকে। আর জমির অনুর্বরতা, দেখা যায় যে কোনো গ্রামের একটা, মানে যে চাষযোগ্য জমি, সেই জমি আস্তে আস্তে অনুর্বর হয়ে পড়ছে, এবং যে কারণেতে মানুষ কি করে, একটু একটু করে অন্য কোনো গ্রামেতে স্থানান্তরিত হতে থাকে চাষবাসের আশায়, কর্মসংস্থানের আশাতে। তো এই কারণগুলো রয়েছে। এবার দেখো, আর একটা হয়ে থাকে যে শহর থেকে গ্রামে আসে। আমরা গ্রাম থেকে শহরে যেতে দেখেছি, আবার শহর থেকেও কিন্তু মানুষ গ্রামেতে চলে আসে। যেমন দেখো, যে শহরে জমির যদি উচ্চ খুব মূল্য, আমরা জানি যে শহরে জমির খুব দাম, তো সে কারণেতে অনেক দেখা যায় যে শহরে মানুষ গ্রাম্য পরিবেশের মধ্যে জীবনযাপন করার জন্যে, মানে শহরতলির যে সমস্ত এলাকাগুলো যেখানে একটু গ্রামের গ্রাম্য ভাব রয়েছে বা গ্রাম রয়েছে, সেই সমস্ত জায়গাতে জমি জায়গা কিনে বসত বাড়ি স্থাপন করে থাকে। তারপর চাকরি একটা রয়েছে, যে অনেক সময় দেখা যায় যে অনেক শহরের ছেলে মেয়েদের, যেরকম গভর্নমেন্টের যে চাকরি যেটা হয়, অনেক সময় তাদের, অনেক ক্ষেত্রেই কি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের গ্রাম্য পরিবেশে গিয়ে চাকরি করতে হয়। যেরকম দেখো, যে বিডিও যারা হয়, ব্লক ডেভেলপমেন্ট অফিসার যারা রয়েছে, বিডিও বা এসডিও যারা রয়েছে, বা আরও যে সমস্ত স্কুল টিচারও আছে, এছাড়াও বিভিন্ন সরকারি অফিসগুলোর যে সমস্ত আধিকারিক যারা থাকে, তারা অনেক সময় দেখা যায় তারা শহরেতেই তারা জন্মেছে, মানে শহরে জীবনযাপন তারা করেছে, কিন্তু চাকরি সূত্রে তাদেরকে গ্রামের প্রত্যন্ত গ্রাম্য এলাকাগুলোতে তাদেরকে গিয়ে থাকতে হচ্ছে। তো সেক্ষেত্রেও কিন্তু শহর থেকে গ্রামেতে তাদেরকে পরিব্রাজন করতে হয়।
আবার দূষণমুক্ত পরিবেশ, আমরা একটা জানি যে গ্রাম্য পরিবেশ এখনও মোটামুটি দূষণমুক্ত বা মানে পুরোপুরি না হলেও অনেকটা শহরের থেকে কম। তো সেই যে দূষণের মাত্রাটা কমের জন্যে একটা নির্মল পরিবেশের জন্যে অনেক মানুষ আছে, শহরে মানুষ তারা গ্রাম্য পরিবেশেতে বসবাস করা পছন্দ করে। অনেকের বিবাহ হয়, অনেক বিবাহ সূত্রেও হচ্ছে শহর থেকে গ্রামেতে তাদের চলে যেতে হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো এই কারণগুলো রয়েছে যেখানেতে শহর থেকে মানুষ গ্রামেতেও পরিব্রাজন করে থাকে। আর কি হয়, শহর থেকে শহরে পরিব্রাজন হয়, আর এক্ষেত্রে যে কারণগুলো এর পিছনে দায়ী সেটা হচ্ছে যে কর্মসংস্থানের বেশি সুযোগ। অনেক সময় দেখা যায় যে ছোট শহরগুলোর থেকে বড় শহরগুলোতে কর্মসংস্থানের অনেক বেশি সুযোগ থাকে, তো যেই কারণেতে ছোট শহরের ছেলেমেয়েরা হচ্ছে কর্মসংস্থানের জন্যে কি করে না বড় শহরগুলোতে চলে যায়। শিক্ষাও ঠিক এরকমভাবেই মানে শিক্ষাটাও ঠিক একই রকমভাবে উচ্চশিক্ষা লাভের জন্য অনেক বড় শহরেতে ছেলেমেয়েরা চলে যায়। তারপরে উপনগরীর খোলামেলা পরিবেশ, চাকরিতে বদলি একটা ব্যাপার রয়েছে, আর বিবাহ একটা কারণ রয়েছে, যেটার কারণেতে শহর থেকে শহরে মানুষ পরিব্রাজন করে থাকে। এবার দেখো রয়েছে আন্তর্জাতিক পরিব্রাজন। তো এই যে আন্তর্জাতিক পরিব্রাজন হয় এটারও দুটো ভাগ আছে, যেটা একটাকে বলা হয় হচ্ছে অভিবাসন বলে, আর একটা হচ্ছে বাস্তু ত্যাগ বলে। তো অভিবাসন হচ্ছে দেখো যে এটি মূলত আন্তঃরাষ্ট্রীয় অভিবাসন, মানে যেটাকে ইংরেজিতে আমরা বলি হচ্ছে ইমাইগ্রেশন। তো পরিব্রাজনকারী কোনো দেশে বসবাসের উদ্দেশ্যে আগমনকে অভিবাসন বা ইমাইগ্রেশন বলে। তো এবার দেখো এইরূপ পরিব্রাজনকারীদের অভিবাসী বা ইমিগ্রেন্ট বলা হয়ে থাকে। তো দেখো এখানেতে বলে দিই, দেখো দেখো এই একটা দেশ, ঠিক আছে। এবার দেশ থেকে যদি কেউ বি দেশেতে যদি চলে যায় তাহলে কি হবে, এখানেতে এই যে পরিব্রাজন যেটা হলো এটা হচ্ছে অভিবাসন হচ্ছে। অর্থাৎ দেখো যে এটি এই যে অভিবাসন মূলত হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় মানে অভিবাসন, মানে এই পরিব্রাজনকারী কোনো দেশে বসবাসের উদ্দেশ্যে আগমনকে এই অভিবাসন বলা হয়ে থাকে। অর্থাৎ এই যে আছে, এই যে দেশ থেকে যারা এই বি দেশেতে যারা যাবে, তো এই বি দেশেতে তারা হচ্ছে অভিবাসী হবে, মানে এরা হচ্ছে আগমন করলো বসবাসের উদ্দেশ্যে, এরা হচ্ছে আগমন করলো। তো এই ধরনের যে আন্তর্জাতিক পরিব্রাজন হয় তাকে বলা হয় হচ্ছে অভিবাসন বলা হয়ে থাকে। আর যারা এটা করে, মানে যে পরিব্রাজনকারী যারা এটা করে তাদেরকে অভিবাসী বলে, বা ইংরেজিতে বলা হয় হচ্ছে ইমিগ্রান্ট। এবার দেখো রয়েছে বাস্তু ত্যাগ। এবার অন্য দেশে বসবাসের উদ্দেশ্যে পরিব্রাজনকারী সাময়িকভাবে হলেও নিজের দেশ ত্যাগ করলে তাকে বাস্তু ত্যাগ বা ইমিগ্রেশন বলা হয়ে থাকে। আর এইরূপ পরিব্রাজনকারীকে বাস্তু ত্যাগী বা ইমিগ্র্যান্ট বলা হয়ে থাকে। এবার দেখো এই যে এই দেশ থেকে কেউ যদি বি দেশেতে যায়, তাহলে এই দেশের বাসিন্দা যখন হচ্ছে বি দেশেতে যখন যাচ্ছে তখন তাকে দেশের ক্ষেত্রে সে হয়ে যাচ্ছে বাস্তু ত্যাগী, মানে এই বাস্তু ত্যাগ করছে, এর জন্মস্থান ত্যাগ করছে, তখন সে হয়ে যায় বাস্তু ত্যাগী। আর আর বিদেশের ক্ষেত্রে সে হচ্ছে আগমন করছে, তো সেই দেশের ক্ষেত্রে সে হচ্ছে হয়ে যাবে অভিবাসী বা ইমিগ্র্যান্ট হয়ে যাবে। তো এই দুটো ভাগ হচ্ছে আন্তর্জাতিক পরিব্রাজনের দুটো ভাগ, অভিবাসন এবং বাস্তু ত্যাগ। এবার দেখো এই আন্তর্জাতিক পরিব্রাজনের কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে যে কারণেতে মানুষ এরমভাবে পরিব্রাজন করে থাকে। তো প্রথমে দেখো এইখানেতে এই আন্তর্জাতিক পরিব্রাজনের ক্ষেত্রে এই পুল ফ্যাক্টর এবং পুশ ফ্যাক্টর বলে দুটো ফ্যাক্টর কাজ করে থাকে। তো এই মানে পুল ফ্যাক্টরকে বলা হয় হচ্ছে আকর্ষণজনিত কারণ, অর্থাৎ কোনো দেশের প্রতি যে আকর্ষণের কারণেতে মানুষ বাস্তু ত্যাগ করতে বাধ্য হয়। যেমন দেখো এই উচ্চশিক্ষা ও গবেষণার বেশি সুযোগ, উচ্চমানের চাকুরি, অধিক উপার্জন, উন্নত জীবনযাত্রা ইত্যাদি। যেমন দেখো ভারতবর্ষ থেকে বহু ছেলে মেয়ে, বহু মানুষ হচ্ছে আমেরিকাতে চলে যায়। তার কারণটা হচ্ছে আমেরিকাতে কি হচ্ছে উচ্চশিক্ষা গবেষণার সুযোগ রয়েছে, উন্নত মানের চাকরির সুযোগ রয়েছে, অধিক উপার্জনের সুযোগ রয়েছে, এবং সর্বোপরি জীবনযাত্রার মান অনেক উন্নত ভারতবর্ষ থেকে। তো এইগুলো হচ্ছে এই আন্তর্জাতিক পরিব্রাজনের ক্ষেত্রে একটি পুল ফ্যাক্টর টানছে, যেটা আর কি যেটাকে আকর্ষণ করছে, আমেরিকাতে আসতে মানুষকে বাধ্য করছে। তো এই ধরনের যে কারণগুলো হয়, যে কারণের জন্য মানুষ হচ্ছে বাস্তু ত্যাগ করতে বাধ্য হয়, তো এই কারণগুলোর প্রতি আকর্ষিত হয়ে আমাদের ভারতবর্ষের বহু মানুষ আছে
যারা দীর্ঘদিন ধরে আমেরিকাতে গিয়ে স্থায়ীভাবে বসবাস কিন্তু করছে। তো এইগুলো হচ্ছে আকর্ষণজনিত কারণ, বা যেটাকে আমরা পুল ফ্যাক্টর বলি। আর একটা এর বিপরীত কারণ আছে, যেটাকে বলা হয় হচ্ছে পুশ ফ্যাক্টর বা বিকর্ষণজনিত কারণ বলা হয়ে থাকে। এই কারণেতে কি হচ্ছে, এটা আমাকে ঠেলছে, আমাকে যেতে বাধ্য করছে অন্য কোনো দেশেতে। তো মূলত এগুলো হচ্ছে নেগেটিভ কারণ হয়ে থাকে, নেতিবাচক কারণ হয়, যে কারণের জন্য আমরা বাধ্য হই আমাদের ভিটে মাটিকে ছাড়তে, আমাদের নিজেদের দেশকে ছাড়তে। যেমন দেখো, যুদ্ধ বিগ্রহ এবং দেশভাগ। তো দেশে যদি ভয়ানক কোনো যুদ্ধ হয়, গৃহযুদ্ধের মতন যুদ্ধ বাধে এবং দেশ ভাগাভাগি যদি হয়ে যায়, তো সেক্ষেত্রে দেখা যায় যে সেই দেশের মানুষ বাধ্য হয় অন্য কোনো মানে দেশেতে গিয়ে আশ্রয় নিতে। তারপরে দেখো, এই ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার যে অভাব আছে, এখানে প্রভাব হয়েছে, এটা অভাব হবে। তো সেই কারণেতেও মানুষ ছাড়তে বাধ্য হয় দেশ। এবার স্বদেশেতে উচ্চশিক্ষা এবং গবেষণার অভাব, উচ্চ আয়ের মানে সুযোগের অভাব, সরকারি দমন পীড়ন নীতি এবং বিবাহ একটা কারণ আছে, যে কারণেতেও হচ্ছে পরিব্রাজন করে থাকে। তো এইগুলো হচ্ছে বিকর্ষণজনিত কারণ, যেখানেতে মানুষ বাধ্য হয় নিজের দেশকে ছেড়ে চলে যেতে। তো এইগুলো হচ্ছে পুশ ফ্যাক্টরের মধ্যে পড়ে। তো আন্তর্জাতিক পরিব্রাজনের ক্ষেত্রে এই দুটো ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি হচ্ছে পুল এবং পুশ ফ্যাক্টর। আর একটা বিষয় আছে আন্তর্জাতিক পরিব্রাজনের ক্ষেত্রে, একটা টার্ম আছে যেটাকে বলা হয় হচ্ছে ব্রেইন ড্রেন বা মেধা প্রবাহ বলা হয়ে থাকে। তো এইখানের এই যে মেধা প্রবাহ বা এই যে ব্রেন ড্রেন, এই যে ব্যাপারটা, এটা কি? এটা হচ্ছে দেখো যে এই যে পরিব্রাজনের একটি বিশেষ দিক হলো মেধা প্রবাহ। আর উন্নয়নশীল বা অনুন্নত দেশ থেকে বুদ্ধিজীবী, শীর্ষ ব্যবস্থাপক, গবেষক, বিজ্ঞানী প্রমুখের উন্নত দেশে দীর্ঘমেয়াদে স্থানান্তরণকে মেধা প্রবাহ বলে। অর্থাৎ কোনো দেশের হচ্ছে যে খুবই উচ্চ বুদ্ধিসম্পন্ন যে সমস্ত মানুষ বা যে সমস্ত ছেলে মেয়ে যারা রয়েছে, গবেষক, বিজ্ঞানী বা ডিসিশন মেকার যারা রয়েছে, তারা কি করে, তারা যখন এটা অনুভব করে যে তাদের যে দেশেতে, সেই দেশেতে তাদের মতন কাজ নেই, বা তারা যেটা করতে চাইছে সেটা সেই সুযোগ বা পরিকাঠামো সেই দেশেতে নেই, তখন তারা কি করে, বাধ্য হয় যে অন্য যে দেশেতে এগুলো আছে, সেই সুযোগ সুবিধাগুলো আছে, সেখানেতে তারা চলে যায়। তো এই যে ব্যাপারটা হয়, যখন একটা দেশের মানে বুদ্ধিজীবী ছেলে মেয়েরা, যারা ইন্টেলিজেন্স, যে সমস্ত ছেলে মেয়ে যারা রয়েছে, সেই সমস্ত ছেলে মেয়েরা যদি এই অন্য দেশেতে চলে যায়, তখন কি হচ্ছে, মানে এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় যে মেধা প্রবাহ, মানে ব্রেন ড্রেন হয়ে গেল। অর্থাৎ বুদ্ধিজীবী মানুষরা অন্য দেশে চলে গেল, এইটা। এবারে দেখো, এর কতগুলো গুরুত্বপূর্ণ দিক আছে, বৈশিষ্ট্য আছে। যেমন দেখো, এই যে উন্নয়নশীল বা অনুন্নত দেশে এটি মেধা প্রবাহ বা ব্রেন ড্রেন বা মেধা রপ্তানি নামে পরিচিত। অর্থাৎ ব্রেন ড্রেন যদি হয়, তাহলে উন্নয়নশীল বা অনুন্নত যে দেশগুলো হয়, মূলত এই সমস্ত দেশগুলো থেকেই এই ঘটনাটা ঘটতে দেখা যায়। তো দেখো, এখানে সহজভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যে উন্নয়নশীল বা অনুন্নত দেশের থেকে যদি মানে যে সমস্ত মানে বুদ্ধিজীবী মানুষ যারা রয়েছে, যারা উচ্চ মেধা সম্পন্ন মানুষ যারা রয়েছে, তারা যদি অন্য দেশে চলে যায়, তাহলে সেই দেশের কিন্তু মেধা বা বুদ্ধি কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকবে। তো যেটাকে এই ব্রেন ড্রেন বলছে। আর একটা দেখো, এই যে উন্নত দেশেতে কি হচ্ছে, এটা মেধা আমদানি হচ্ছে বা ব্রেন গেইন হচ্ছে। অর্থাৎ যে দেশেতে তারা চলে যাচ্ছে, বিশেষ করে এরা উন্নয়নশীল বা অনুন্নত দেশ ছেড়ে উন্নত দেশগুলোতে চলে যায়। আর উন্নত দেশের ক্ষেত্রে এটা কিন্তু ব্রেন গ্রেন হচ্ছে, অর্থাৎ তারা ভালো মাইন্ডগুলো, ভালো বুদ্ধিদীপ্ত ছেলে মেয়েদেরকে তারা পাচ্ছে, যার ফলেতে তারা কিন্তু তাদের নিজেদের দেশের রিসোর্সকে তারা আরও ভালোভাবে কাজে লাগাতে পারবে। আর এই মেধার অভাবে উন্নয়নশীল দেশ বা স্বল্পোন্নত দেশের এই সার্বিক উন্নয়ন কিন্তু বিঘ্নিত হবে। কারণ যে ডিসিশন মেকিং বা গবেষণা বা বিজ্ঞানী এই ধরনের যে সমস্ত কাজকর্মগুলো করার জন্য, তো সেই সমস্ত ছেলে মেয়েরা তো চলে গিয়েছে, তাহলে করবে কারা? তো যে কারণেতে এই রকম যদি উন্নয়ন এবং অনুন্নত দেশেতে যদি এই ব্রেন ড্রেন হতে থাকে ক্রমাগত, তাহলে সেই দেশ কিন্তু আরও বেশি পিছিয়ে পড়বে, আরও অনুন্নত হতে থাকবে। আর এর বিপরীত অবস্থাটা দেখা যাবে হচ্ছে উন্নত দেশেতে, সেখানকার অর্থনীতি, বিজ্ঞান, বিভিন্ন ক্ষেত্রগুলোতে আরও উন্নয়ন হবে। কারণ এই ব্রেন ড্রেনের মাধ্যমেতে যে সমস্ত বুদ্ধিজীবী মানুষ যারা,
তারা তো গেল ওই উন্নত দেশেতে, সে দেশে গিয়ে তারা কাজকর্ম করবে, সে দেশের সম্পদকে তারা আরও ভালোভাবে ব্যবহার করবে এবং সে দেশের সরকারের বিভিন্ন কাজকর্মগুলো তারা করতে থাকবে। তো যেটার কারণে সেই দেশ আরও বেশি উন্নত হবে। এবং এক্ষেত্রে আমি তোমাদের যে উদাহরণটা দেবো সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ থেকে প্রচুর এরকম উচ্চ মেধা সম্পন্ন ছেলেমেয়েরা প্রতি বছর হচ্ছে আমেরিকাতে চলে যায়। তোমরা নিশ্চয়ই জানো সেটা, যে সেখানেতে গিয়ে কি করছে, বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন সরকারি অফিসেতে, বিভিন্ন ক্ষেত্রতে তারা হচ্ছে চাকরি বাকরি করছে। এবং যেটার কারণেতে দেখতে পাবে যে সেখানেতে আমাদের দেশের বুদ্ধিদীপ্ত মানুষেরা গিয়েই সেই দেশের বিভিন্ন উন্নতিতে বড় অবদান রেখেছে। তো এটা একটু তোমরা একটু পড়ালেখা করলে এই ব্যাপারে তো তোমরা জানতে পারবে। তো এইভাবেই ব্যাপারটা কিন্তু ঘটে। তো এক্ষেত্রে কি হয়, আমাদের ভারতবর্ষ তাদেরকে আটকে রাখতে পারেনি কেন? তার কারণটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষতে সেই পরিকাঠামো নেই তাদেরকে আটকে রাখার মতন। তারা যে লেভেলের কাজ করতে সক্ষম, সেই লেভেলের কাজ এবং সেই লেভেলে পারিশ্রমিক দেওয়ার মতন পরিকাঠামো আমাদের ভারতবর্ষেতে নেই। সেই জন্যে তারা সেই দেশে চলে গিয়েছে যে দেশ তাদেরকে এইরকমভাবে সেই তাদের মতন কাজ দিতে পারবে এবং তারা যে পারিশ্রমিকটা পাওয়ার যোগ্য সেই পারিশ্রমিকটা দিতে পারবে। তো অবভিয়াসলি আমেরিকা সেটা পেরেছে, যে কারণে ভারতবর্ষ থেকে প্রচুর ছেলেমেয়েরা বিগত বছরগুলোতে আমেরিকায় গিয়েছে, বিভিন্ন কোম্পানিগুলোতে চাকরি করছে এবং বড় বড় শীর্ষ পদ অধিকার করে তারা কিন্তু সেই দেশের উন্নতিতে বিরাট বড় অবদান কিন্তু রেখেছে। এবং আমাদের ভারতবর্ষ কিন্তু আজও সেই উন্নয়নশীল একটি দেশেতেই কিন্তু রয়ে গিয়েছে। আর আমেরিকা সেখানেতে বিশ্বের একটা অন্যতম শ্রেষ্ঠ উন্নত দেশে পরিণত হয়েছে। তো এইভাবেই কিন্তু এই আন্তর্জাতিক পরিব্রাজনের মাধ্যমেতে এই ব্রেন ড্রেন এবং ব্রেন গেইন এই দুটো ঘটনা কিন্তু ঘটে থাকে। এবারেতে আসি, দেখো একটা ম্যাপেতে, এই ম্যাপটাতে তোমরা একটু ভালো করে দেখতে পাবে যে কিভাবে বিভিন্ন মহাদেশগুলো থেকে একটা দেশ থেকে আর একটা দেশেতে মূলত পরিব্রাজন করেছে। এবং এই ম্যাপটা দেখলে তোমরা দেখতে পাবে যে এই যে লাল রঙের যে সমস্ত ডটেড অ্যারোগুলো রয়েছে, এই অ্যারোগুলো থেকে দেখতে পাবে যে এই মহাদেশগুলোর বিভিন্ন মানুষেরা বিভিন্ন সময়তে হচ্ছে এই কোন কোন জায়গাতে কোন কোন মহাদেশেতে পরিব্রাজন করে গিয়েছে। আচ্ছা, এবারে দেখো আসি আমাদের আলোচনা আর একটি সেটা হচ্ছে যে পরিব্রাজনের প্রভাব, অর্থাৎ বিশ্ব জনসংখ্যার ওপরেতে পরিব্রাজন করার ফলেতে কি কি প্রভাব পড়ে। তো এটা আমরা সামগ্রিকভাবে পৃথিবীর সাপেক্ষেও আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে একটা দেশের আঞ্চলিকভাবে কি প্রভাব পড়ে সেটাও আমরা দেখব। তো প্রথম যে প্রভাব যেটা পড়ে দেখো, সেটা হচ্ছে যে জনসংখ্যার বন্টনেতে পরিবর্তন হয় এই পরিব্রাজনের ফলেতে। কি কি হয় দেখো, যে এই অভিবাসনের ফলেতে কিছু দেশেতে জনসংখ্যা বাড়ে, আবার কিছু দেশেতে কমে যায়। তো অভিবাসন হচ্ছে যখন এক দেশ থেকে আরেক দেশে যখন মানুষ বসবাস করার জন্য চলে যায়, তখন সেইটাকে অভিবাসন বলা হয়। যে দেশে গেল সেই দেশে তারা অভিবাসী হয়ে গেল। তো এই অভিবাসী হওয়ার ফলেতে কি হচ্ছে, জনসংখ্যা বেড়ে যায়। আর আবার দেখো এর বিপরীতটাও আবার ঘটে, যে জনসংখ্যাটা কমেও যায়। কিভাবে হয় দেখো, যে এই যে উন্নত দেশগুলিতে যেমন কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, এর মধ্যে আমেরিকাও আছে। তো এই বিদেশি শ্রমিক, ছাত্র বা অভিবাসী পরিবারদের আগমনের ফলেতে জনসংখ্যা বাড়ে। অর্থাৎ এই সমস্ত উন্নত দেশগুলোতে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলো থেকে প্রচুর মানুষ তারা কাজকর্ম করার জন্যে যায়, পড়ালেখা করার জন্যে যায়। তো যে কারণেতে সেই সমস্ত দেশের যে জনসংখ্যা আছে, সেই জনসংখ্যাগুলো উন্নত দেশের জনসংখ্যার পরিমাণটা বেড়ে যেতে থাকে। আর যেহেতু উন্নয়ন এবং অনুন্নত দেশ থেকে তারা ছেড়ে চলে যাচ্ছে, তো সেই দেশের জনসংখ্যা কিছুটা হলেও কমে যায়। তারপর দেখো, যে উন্নয়নশীল দেশগুলো থেকে কর্মসংস্থানের জন্য প্রচুর মানুষ এই মধ্যপ্রাচ্য, ইউরোপ বা উত্তর আমেরিকাতে যায়, ফলে নিজ দেশে কিছু অঞ্চলে জনসংখ্যা হ্রাস পায়। অর্থাৎ কিনা ধরো ভারতবর্ষ থেকে যদি মানুষ আমেরিকাতে যায়, তাহলে কী হবে, খুব স্বাভাবিকভাবেই আমেরিকার জনসংখ্যাটা বাড়বে। অর্থাৎ যে মানুষগুলো ভারতবর্ষ থেকে আমেরিকায় গিয়েছিল তাদের জন্যে আমেরিকার জনসংখ্যা কিছুটা হলেও বাড়বে। আর আমাদের ভারতবর্ষ থেকে যেহেতু তারা ছেড়ে চলে গিয়েছে, সেই জন্য আমাদের ভারতবর্ষের জনসংখ্যা কিছুটা হলেও হ্রাস পাবে। আর এতে কি হয় দেখো, এতে আঞ্চলিক জনসংখ্যার বৈষম্য তৈরি হয়। কিছু শহর অত্যাধিক জনবসতিপূর্ণ হয়, আবার কিছু গ্রামীণ এলাকা জনশূন্য হয়ে পড়ে। অর্থাৎ এটা আমি দেশের উদাহরণ দিয়ে বললাম, এটা রাজ্যের ক্ষেত্রেও হতে পারে। এক রাজ্য থেকে যখন আর এক রাজ্যতে মানুষ যায়, তখন যে রাজ্যে যায় সেই রাজ্যের জনসংখ্যা বাড়ে, আর যে রাজ্য ছেড়ে যায় সে রাজ্যে জনসংখ্যা কমে।
এটা একই রকমভাবে শহর থেকে শহরেও হবে, গ্রাম থেকে গ্রামেতেও হবে। অর্থাৎ জনসংখ্যার বন্টনেতে বিশেষত জনসংখ্যার যে মানে জনসংখ্যার যে বৃদ্ধি আছে, মানে সেই জনসংখ্যা বৃদ্ধির ওপরেতে, বিশেষত হ্রাস বৃদ্ধির ওপরেতে প্রভাব ফেলবে। এরপরে দেখো পরেরটি যেটা রয়েছে সেটা হচ্ছে বয়স কাঠামোতে পরিবর্তন আসবে। অর্থাৎ অভিবাসনেতে সাধারণত কর্মক্ষম জনগোষ্ঠী, অর্থাৎ এই 15 থেকে 40 বছর বয়সেতে স্থানান্তরিত হয় সবচেয়ে বেশি। অর্থাৎ পরিব্রাজনের ক্ষেত্রে আমরা দেখেছি যে যেটা আর কি কর্মক্ষম জনসংখ্যা যেটা, তো মোটামুটি 15 থেকে 40 বছরের মধ্যে যে এজ গ্রুপটা থাকে সেই এজ গ্রুপটা মোটামুটি কর্মক্ষম জনসংখ্যার মধ্যে পড়ে। তো এই কর্মক্ষম জনসংখ্যাই সব থেকে বেশি হচ্ছে অভিবাসনেতে অংশগ্রহণ করে থাকে। তো যেটার কারণে কি হয় দেখো, যে এই উন্নত দেশগুলোতে কম জন্মহারের কারণেতে প্রবীণ জনসংখ্যা বাড়ছে, সেখানেতে অভিবাসী তরুণ শ্রমিকদের আগমনে তাদের বয়স কাঠামোতে ভারসাম্যপূর্ণ করে তোলে। অর্থাৎ পৃথিবীর উন্নত দেশগুলোর ক্ষেত্রে দেখা যায় যে তাদের জন্মহারটা অনেকটা কম, যে কারণেতে তাদের দেশে যে তরুণ জনসংখ্যা সেটার পরিমাণও কম, তো প্রবীণ জনসংখ্যা বেশি। যেরকম দেখো জাপান একটা দেশ এমন আছে যে দেশেতে বৃদ্ধ মানুষের সংখ্যা বেশি, মানে মানে তরুণ মানে যুবকদের মানে যুব সমাজের থেকে, মানে যুবক জনসংখ্যার থেকে প্রবীণ জনসংখ্যার পরিমাণ বেশি। এবার দেখো যখন এই অনুন্নত বা উন্নয়নশীল দেশ থেকে যখন দেখো 21-22 বছর বয়সের যে সমস্ত তরুণ তরুণীরা, বা আরেকটু ধরো আমি যদি বাড়িয়ে যদি ধরো বলি যে 25-26 বছর বয়সে যে সমস্ত তরুণ তরুণীরা, তারা যখন উন্নত দেশগুলোতে যখন যাবে কাজকর্ম করতে, তখন কি হবে, সেই দেশের যে বয়স যে কাঠামো রয়েছে সেই কাঠামোর সঙ্গে কিন্তু তারা যুক্ত হয়ে যাবে। তো যে কারণেতে এই সমস্ত মানে যুব জনসংখ্যাটা তাদের দেশের যে জনসংখ্যা মানে জনসংখ্যার বয়সের যে কাঠামোটা আছে তাকে কিছুটা ভারসাম্য দেবে, কারণ তরুণ জনসংখ্যাটা বাড়বে সে দেশেতে। তারপর দেখো অন্যদিকে যেসব দেশ থেকে এই ব্যাপক অভিবাসন ঘটে, মানে যে দেশ থেকে ধরো চলে যাচ্ছে মানুষ, এই তরুণ তরুণীরা যারা চলে যাচ্ছে, সেই দেশেতে কিন্তু তরুণ জনসংখ্যা কমে গিয়ে আবার প্রবীণ সমাজ গড়ে উঠবে। অর্থাৎ দেখো যে ভারতবর্ষ থেকে যদি অধিকাংশ তরুণ তরুণীরা যদি বিদেশে চলে যায়, তাহলে খুব স্বাভাবিকভাবে ভারতের যে ইউথ পপুলেশন আছে সেই ইউথ পপুলেশনের পরিমাণটা কমে যাবে, আস্তে আস্তে কমতে থাকবে, যেটা ভারতবর্ষের ক্ষেত্রে মোটেও কিন্তু ভালো হবে না। আর যে দেশেতে এই সমস্ত তরুণ জনসংখ্যার ছেলেমেয়েরা যাবে, ইউথ পপুলেশনটা যাবে, সেই দেশের মানে তরুণ যুবক যুবতীদের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে দেবে। তো যেটার কারণে সেই দেশের কাঠামোর ক্ষেত্রে যেহেতু তারা গিয়ে কাজকর্ম করবে, তো সেই দেশের উন্নতিতে কিন্তু তারা যোগদান করবে। আর ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু সেটা একটা সমস্যা তৈরি হয়ে যাবে, কারণ তরুণ জনসংখ্যা না থাকার কারণেতে ভারতের যে কাজ মানে মানে যে জনসংখ্যার যে কাজ করার যে মানে ব্যাপারটা, সেটা কিন্তু মানে ঘাটতি দেখা দেবে। যেমন দেখো এখানে উদাহরণে যেটা বলছে, দেখো যে ভারত, বাংলাদেশ, নেপাল থেকে এই যে ব্যাপক কর্মী প্রবাহ মধ্যপ্রাচ্যে চলে যায়, ফলে কিছু গ্রামীণ এলাকা আছে যেখানেতে কাজের উপযোগী তরুণ পুরুষের সংখ্যা কমে গিয়েছে, মানে ছেলে মেয়ে পাওয়া যাচ্ছে না কাজ করার জন্য, বিশেষত পুরুষ জনসংখ্যা কাজকর্ম করার জন্য পাওয়া যাচ্ছে না। তো এই সমস্যাটা দেখা দেয়। এবার দেখো শ্রম বাজার এবং অর্থনীতিতে ওপরেতেও প্রভাব রয়েছে পরিব্রাজনে। যেমন দেখো এই যে অভিবাসন শ্রম বাজারে যে চাহিদা সরবরাহ পরিবর্তন করে এবং অর্থনীতিকে বহুভাবে প্রভাবিত করে। কেমন করে দেখো যে এই যে অভিবাসীরা শ্রম ঘাটতি পূরণ করে, বিশেষত নির্মাণ, কৃষি, স্বাস্থ্য, হোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন খাতে তারা হচ্ছে কাজ করে। এই যারা অভিবাসী যারা হয়, মানে যারা কোনো দেশেতে কাজকর্ম করার জন্য যায়, তারা সে দেশের শ্রমিকের যে ঘাটতিটা আছে সেটাকে পূরণ করে দেয়। আর সে দেশেতে কিন্তু দেখো এই যে আজকের দেখো যে এই যে আমেরিকাতে কাজ করার জন্যে বিশেষত শ্রমিক পাওয়া যায় না, বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেখানেতে বিভিন্ন নির্মাণ কার্যের জন্যে শ্রমিক পাওয়া যায় না। তো যে কারণেতে সেই সমস্ত দেশেতে আমাদের দেশ থেকে আহ, বা আমাদের এই মানে ভারত আছে, বাংলাদেশ আছে, বা নেপাল রয়েছে, এই সমস্ত দেশ থেকে যে সমস্ত কর্মক্ষম জনসংখ্যা, যে তরুণরা যারা আর কি কাজটা করার জন্য যায়, তারা কিন্তু তাদের দেশে সেই শ্রমিকের ঘাটতিটা কিন্তু পূরণ করে দিচ্ছে। তো এইটা একটা মানে প্রভাব রয়েছে পরিব্রাজনের মাধ্যমেতে। তো এবার দেখো যে বিদেশে এই যে কাজ করা অভিবাসীরা এই যে রেমিটেন্স পাঠায়, যা প্রেরণকারী দেশের জিডিপি বৃদ্ধি বা গ্রামীণ উন্নয়ন বা শিক্ষা স্বাস্থ্য খাতেতে মানে মানে ব্যয় বাড়াতে সাহায্য করে। অর্থাৎ তারা যে মানে এই যে অভিবাসী যারা রয়েছে, এই অভিবাসী মানে যারা কাজ করতে চলে গেছে অন্য কোনো দেশেতে, তারা যে
ইনকাম করে যে পয়সাটা আবার তারা আমাদের দেশেতে পাঠায়, তাদের পরিবারকে যেটা পাঠায়, সেই পয়সাটার ওপর থেকে তো মানে তাদের তো সংসার চলে, তাদের পরিবারটা চলে। তো সেইটার কারণে তো দেখা যায় যে এই যে রেমিটেন্স বা তাদের যে ইনকামের একটা অংশ তারা যে পাঠাচ্ছে এই দেশেতে, সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই জিডিপি বৃদ্ধি বা গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সাহায্য করে থাকে। দেখো যে যে বিদেশি যে টাকাটা আছে, মানে সে তো বিদেশেতে সে তো অর্থ উপার্জন করছে, সেই উপার্জনের টাকাটাকে মানে যে সমস্ত শ্রমিকেরা গেছে তারা আবার তাদের নিজেদের দেশেতে তাদের পরিবারের কাছে পাঠায়, আর সেটা তো খরচ হয়। সেই টাকাটা খরচ করার জন্য মানে তাদের পরিবার তো সেই টাকাটাকে তো খরচ করে, যে খরচটা করার জন্য দেখা যায় যে কিছুটা হলেও মানে অল্প হলেও কিছুটা হলেও সেটা দেশের এই জিডিপি বৃদ্ধি বা গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে সেটা সাহায্য করে থাকে। যেমন দেখো এই যে ভারতবর্ষ আছে, ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম হচ্ছে রেমিটেন্স গ্রহণকারী দেশ। আর তবে কিছু কিছু দেশেতে দেখো এই অভিবাসন শ্রম বাজারে প্রতিযোগিতা বাড়ায়, আর কম দক্ষ শ্রমিকের মজুরি কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। মানে অত্যাধিক হারে যদি যোগ্য শ্রমিক যদি চলে আসতে থাকে কোনো দেশেতে, তখন দেখা যায় যে মজুরির পরিমাণটা কমে যায়। মানে ঘাটতিটা আছে বলেই সেখানেতে কাজ পাওয়া যায়, কিন্তু যখনই দেখা যাবে সেই ঘাটতিটা পূরণ হয়ে গেছে, তখন কিন্তু আস্তে আস্তে সেই শ্রমিকের মজুরিটা যে আহ, মানে যোগ্য যে মজুরি সেটা কিন্তু অনেকটা কমে যায়। আর কি প্রভাব আছে দেখো, যে নগরায়নের গতিবৃদ্ধি, এক্ষেত্রেও কি প্রভাব আছে দেখো, যে এই অভিবাসন প্রধানত শহরমুখী হয়, ফলে শহরের জনসংখ্যা দ্রুত হারে বাড়তে থাকে। কর্মসংস্থান, শিক্ষা, উন্নত সুযোগ সুবিধার কারণেতে গ্রাম থেকে শহরে মানুষ আসে। এর ফলেতে শহর প্রসারিত হয়, নতুন শহর গড়ে ওঠে, পরিবহন, আবাসন, জল ও স্বাস্থ্যসেবার উপর চাপ বাড়ে। আর যেটার কারণেতে কি হয় দেখো, যে অতিরিক্ত জনসংখ্যা, এই বস্তি সম্প্রসারণ, দূষণ, যানজট, অপর্যাপ্ত পরিকাঠামো ইত্যাদি সমস্যার জন্ম দেয়। অর্থাৎ কিনা মানুষ যদি গ্রাম থেকে শহরেতে কাজের জন্য যায়, সেখানে গিয়ে যদি বসবাস করে, তখন কী হবে, শহরের যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যা দ্রুত হারে বাড়তে থাকে, যেটা কিন্তু শহরের ওপরেতে একটা বড় চাপ সৃষ্টি করে থাকে। সেখানকার যে পরিকাঠামো সেখানের ওপরেতে বিশেষভাবে চাপ সৃষ্টি করে, এবং যেটার কারণেতে কি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে শহরেতে আবাসনের মানে থাকার জায়গার একটা বড় সমস্যা হয়ে যায়, যে কারণে বস্তি এলাকা সম্প্রসারণ হতে থাকে। এবং এর উদাহরণ আমাদের ভারতবর্ষের মধ্যেই রয়েছে, যে মুম্বাইতে যে ধারাবি যে বস্তি এলাকা রয়েছে, যেটা সারা মানে ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় বস্তি এলাকা। এবং আমাদের ভারতের অন্যান্য আরও যে সমস্ত শহর আছে সেই সমস্ত শহরগুলোতে আমরা এরকম বস্তি এলাকা দেখি, আমাদের কলকাতাতেও রয়েছে। তো এখানেতে কি হয় দেখো, যে সমস্ত মানুষরা শহরেতে মানে যে কাজকর্ম করে এবং তাদের মজুরি যদি পারিশ্রমিক যদি অনেকটা কম হয়, তো সেক্ষেত্রে দেখা যায় যে তারা ভালো ঘর ভাড়া নিতে পারে না। তো সেক্ষেত্রে তারা কি করে, অনেকটা কম মূল্যের এই সমস্ত বস্তি এলাকাগুলোতে তারা মানে অস্থায়ীভাবে হোক বা স্থায়ীভাবে হোক তারা বসবাস করতে থাকে। তো যেটার কারণে এই বস্তি এলাকাগুলো আরও বাড়তে থাকে এবং সেখান থেকে দূষণ ছড়ায়। এছাড়া শহরের যে মানে পরিবহন ব্যবস্থা আছে, সেই সমস্ত পরিবহন ব্যবস্থার উপরেতেও চাপ পড়তে থাকে, কারণ এই সমস্ত মানুষ নিত্যদিন তো শহরের বিভিন্ন জায়গাগুলোতে কাজকর্ম করার জন্য যাতায়াত করবে। তো সেটার কারণে এই পরিবহনের ওপর চাপ পড়ে, যেটা যানজট সৃষ্টি করতে থাকে। তো সম্মিলিতভাবে কিন্তু শহরের মানে নগরায়নের গতি তো বৃদ্ধি করেই, মানে নগরের সম্প্রসারণ হতে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত নগরায়নের ফলে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো জন্ম দেয় এই পরিব্রাজনের ফলেতে। আর এর উদাহরণ দেখো, এই যে মুম্বাই, দিল্লি বা ঢাকা, লন্ডনের মতন যে সমস্ত বড় বড় যেসব শহরগুলো রয়েছে, সেই সমস্ত শহরেতে এই অভিবাসনজনিত জনসংখ্যার বৃদ্ধি কিন্তু স্পষ্ট। এই সমস্ত শহরেতে এই বিভিন্ন দেশ থেকে আসা বা বিভিন্ন আমাদের ভারতবর্ষ যদি ধরি আমি, তাহলে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলো থেকে বা কোনো বিভিন্ন গ্রামাঞ্চলগুলো থেকে এই দিল্লি, মুম্বাই এর মতন জায়গাতে মানুষ থাকার জন্য আসে, এবং যেটা এই নগরায়নকে বৃদ্ধি তো করছে ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য সমস্যারও কিন্তু জন্ম দিচ্ছে। এবার দেখো সমাজ সংস্কৃতির উপরেতে কি প্রভাব পড়ে থাকে দেখো, যে এই অভিবাসনের ফলেতে বিভিন্ন সংস্কৃতি, ভাষা, ধর্ম, জীবনধারা মিশে নতুন সামাজিক কাঠামো তৈরি করে থাকে। অর্থাৎ বহু সংস্কৃতির সমাজ গড়ে ওঠে, যা সাংস্কৃতিক বৈচিত্র্যকে বাড়ায়। নতুন খাবার, পোশাক, ভাষা, উৎসব সামাজিক পরিবেশকে আরও সমৃদ্ধ করে। আবার কখনো কখনো অভিবাসীদের আগমনে স্থানীয় জনগণের মধ্যে চাকরি বা পরিচয় নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়, এটা নেগেটিভ এফেক্ট হয়ে থাকে, এবং সামাজিক সংঘাতের সৃষ্টি হয়। মানে ভালো এবং খারাপ দুটোর দিকই আছে। অর্থাৎ
সমাজ সংস্কৃতির একটা মেলবন্ধন তৈরি হয়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন এসে একটা মানে সংহতি তৈরি করে। তো এটা হয় হলে তো খুবই ভালো বিভিন্নভাবে এতে করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই চাকরি যেটা নিয়ে কাজকর্ম করা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় বা পরিচয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়, যেটা পরবর্তীকালেতে এই সামাজিক সংঘাত দেখে মানে এতে করে। এবং দেখো এই যে ইউরোপেতে এই সিরিয়া আফ্রিকা থেকে বিভিন্ন শরণার্থীর আগমনের ফলেতে সাংস্কৃতিক পরিবর্তন এবং রাজনৈতিক বিতর্ক বৃদ্ধি পেয়েছে, মানে বিভিন্ন রকম অশান্তি তৈরি হয়েছে। আমাদের ভারতবর্ষতেও যদি দেখা যায়, ভারতবর্ষে বিভিন্ন শহরেতেও কিন্তু এই ধরনের সমস্যার কিন্তু আছে, যেটা পরিব্রাজনের ফলেতে বিভিন্ন অন্যান্য রাজ্যগুলো থেকে বা অন্যান্য গ্রামীণ এলাকাগুলো থেকে যে শহরাঞ্চলেতে এসে মানুষের বসবাসের কারণেতে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে। সামাজিক মেলবন্ধন হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ঠিকই, সংস্কৃতির মেলবন্ধন দেখা যায় ঠিকই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বিভিন্ন রকম সমস্যাও বিশেষত বৃদ্ধি পেয়েছে। আর আরেকটা দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে যে রাজনৈতিক প্রভাব একটা আছে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন নীতি নির্ধারণের ক্ষেত্রেও এই পরিব্রাজন প্রভাব ফেলে থাকে। অর্থাৎ এই অভিবাসন দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক নীতিতে পরিবর্তন আনে। যেমন দেখো এই যে অভিবাসীদের নাগরিকত্ব, সীমান্ত নিয়ন্ত্রণ, শরণার্থী নীতি ইত্যাদি নিয়ে নতুন আইন প্রণয়ন করতে হয়। আর অভিবাসন মানে রাজনৈতিক দলগুলির নির্বাচনের প্রচারেতেও একটা বড় ভূমিকা রাখে। আর কিছু দেশে অভিবাসন বিরোধী জাতীয়তাবাদী মনোভাব বাড়ে, আবার অন্যদিকে সহনশীলতা ও বহু সাংস্কৃতিক চিন্তা বাড়ে। অর্থাৎ সব ক্ষেত্রেই যে এই যে অভিবাসী মানুষদেরকে সবাই যে আপন করে নেয় তা কিন্তু নয়, এটা মনে রাখবে সবাই তোমরা। যে ধরো এই যে এ দেশ আছে, এ দেশ থেকে যখন হচ্ছে বিদেশেতে কোনো মানুষ বা যে সমস্ত মানুষেরা যাচ্ছে, সবসময় যে বিদেশের মানুষ এই এ দেশের মানুষকে যে আপন করে নেবে তা কিন্তু নয়। তো সেটা কিন্তু রয়েইছে। তো যে কারণেতে এই নাগরিকত্ব দেওয়া, সে দেশের নাগরিকত্ব পাওয়া, মানে এ থেকে ধরো বিদেশে যারা গেল তারা সে দেশের নাগরিকত্ব নেবে, সেটাও কিন্তু দেওয়ার ক্ষেত্রেও সমস্যা থাকে। তারপরে অধিকারগত মানে যে সমস্ত সমাজের যেসব মৌলিক যেসব অধিকারগুলো রয়েছে, কোনো দেশের ধরো যারা স্থায়ী নাগরিক, জন্মসূত্রে যারা স্থায়ী নাগরিক যারা রয়েছে, তারা যেভাবে সুযোগ সুবিধাগুলোকে ভোগ করে, কিন্তু অন্য দেশ থেকে আসা কোনো মানুষজন কিন্তু সেভাবে ভোগ করে না। এটা তোমরা সবাই মনে রাখবে। যে দেখো যারা হচ্ছে আমাদের ভারতবর্ষ থেকে আমেরিকাতে যারা যায়, আমেরিকার যারা স্থায়ী নাগরিক যারা যারা সে দেশে যারা জন্মেছে, তারা যেভাবে সুযোগ সুবিধা ভোগ করে থাকে আমেরিকাতে, আমাদের ভারতবাসীরা কিন্তু সেইভাবে কিন্তু সুযোগ সুবিধাগত দিক থেকে কিন্তু অতটা কিন্তু ভোগ করতে পারে না। এবং সে দেশের মানুষও কিন্তু সব ক্ষেত্রে ভারতবাসীদের কিন্তু সাদরে কিন্তু গ্রহণ করে না। তো সেই সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে সমাজেতে। এবং তাছাড়াও দেখো এই যে সীমান্ত নিয়ন্ত্রণ, অনেক সময় দেখা যায় যে অবৈধভাবে এই সমস্ত পরিব্রাজনগুলো করে থাকে, এক দেশ থেকে আর এক দেশেতে অবৈধভাবে মানুষ পরিব্রাজন করে, যেটার কারণেতে বহু সমস্যা তৈরি হয়ে থাকে। আর শরণার্থীও একটা ব্যাপার থাকে, শরণার্থী সমস্যাও হয়ে থাকে, যে পাশের দেশেতে অনেক সমস্যা তৈরি হলো, তারপর দেখা যায় সেই দেশ থেকে আরেক দেশেতে মানুষ শরণার্থী হিসেবে, রিফিউজি হিসেবে আশ্রয় নিল। তো সেই সবগুলোকে নিয়েও বিভিন্ন রকম সামাজিক রাজনৈতিক সমস্যা তৈরি হয়ে থাকে, এবং সেক্ষেত্রে সেই দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রেও সেটার প্রভাব পড়ে থাকে, মানে প্রভাব পড়ে। তো এইগুলো হচ্ছে পরিব্রাজনের যে প্রভাবগুলো আছে সেই প্রভাবগুলো আমি আলোচনা করলাম। এবং সব শেষেতে আমরা যেটা বলবো, দেখো যে এই যে অভিবাসন যেটা আর কি, মানে আমরা যেটাকে পরিব্রাজন মানে বলতে পারি, তো এই পরিব্রাজনের ফলেতে কি হচ্ছে দেখো, যে বিশ্ব জনসংখ্যাগত পরিবর্তনের একটা অন্যতম চালিকা শক্তি। মানে যখন ধরো মানুষ হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, ধরো এ দেশ থেকে যখন মানুষ হচ্ছে বিদেশেতে যাচ্ছে, মানে আন্তর্জাতিকভাবে যখন রাষ্ট্র সীমানাকে পার করে যখন মানুষ এক দেশ থেকে আরেক দেশে যখন স্থায়ীভাবে বসবাস করার উদ্দেশ্যে যখন মানুষ চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে এই যে বিশ্ব জনসংখ্যাগত পরিবর্তনের একটা অন্যতম চালিকা শক্তি হচ্ছে এই পরিব্রাজন। আর এটি মানুষের বয়স কাঠামো, জনসংখ্যার বন্টন, অর্থনীতি, সংস্কৃতি, নগরায়ন, শ্রম বাজার এবং রাজনৈতিক কেও প্রভাবিত করে থাকে। এবং এই যে উন্নত ও উন্নয়নশীল উভয় ধরনের দেশেই এই অভিবাসনের ফলে নতুন সুযোগ ও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকে। মানে পরিব্রাজনের ফলেতে, মানে এই যে পরিব্রাজন যেটা হয়, মানে এক দেশ থেকে আরেক দেশে আসা বা এক দেশ থেকে আরেক দেশেতে চলে যাওয়া। তো এই যে পরিব্রাজন যেটা হয়, এই পরিব্রাজনের ভালো এবং খারাপ দুটো দিকই কিন্তু আছে। আর যখন কোনো দেশ থেকে চলে যাচ্ছে, মানে ধরো উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে যখন চলে যাচ্ছে, সেটা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে একটা নেগেটিভ এফেক্ট ফেলতে পারে। আর উন্নত দেশের ক্ষেত্রেও দেখা যায় যে যদি উন্নত মেধাসম্পন্ন, উচ্চ মেধাসম্পন্ন মানুষজন যদি আসে, তাহলে সেটা সেই দেশের উন্নতির কাজেতে তারা সেটাকে কাজে লাগাতে পারবে। যেমন ভারত থেকে
উন্নত মেধা সম্পন্ন মানুষজন যে আমেরিকায় চলে গিয়েছে, আমেরিকা সেই মেধাটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে, যার কারণে আমেরিকা আজ ভারতের থেকে বহুগুণে উন্নত। তো পরিব্রাজনের সব দিকেরই প্রভাব রয়েছে, সমাজ, সংস্কৃতি, রাজনীতি থেকে আরম্ভ করে জনসংখ্যা বা বিশেষত জনসংখ্যার যে বৃদ্ধি, বন্টন এর উপরেতে পরিব্রাজনের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। তো আশা করি আজকের আলোচনার মাধ্যমেতে আমি পরিব্রাজন কি, কত রকমের পরিব্রাজন হয়ে থাকে এবং সামগ্রিকভাবে বিশ্ব জনসংখ্যার ওপরেতে, সমাজ সংস্কৃতির ওপরেতে, রাজনীতির ওপরেতে পরিব্রাজনের কি প্রভাব, সেটা আমি তোমাদেরকে খুব সংক্ষিপ্তভাবে বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।